প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পালিত হয়। স্কুল, কলেজ সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয়। বিদ্যার দেবী পুজো করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ছোট ছেলে মেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয়। একে হাতে খড়ি বলা হয়ে থাকে। এই বছর সরস্বতী পুজোয় বিশেষ শুভ যোগ পড়েছে। এই 2024 সালে রবিযোগ ও রেবতী নক্ষত্রে পালিত হবে সরস্বতী পুজো। এই দুটি যোগই যে কোনো শুভ কাজ করার জন্য বিশেষভাবে উপযুক্ত। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে জেনে নেব সরস্বতী পূজা 2024 পূর্ণাঙ্গ সময়সূচি ও দেবী সরস্বতীর উৎপত্তির কাহিনী এবং সরস্বতী পূজার পরদিন কেন শীতল ষষ্ঠী পালন করা হয়। প্রথমে জেনে নেব কবে সরস্বতী পূজা পালিত হবে। বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আবির্ভূতা হয়েছিলেন দেবী সরস্বতী। এই দিনটিতে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করা হয়। এই বছর পঞ্চমী তিথি পড়েছে 13 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার বেলা 2:41 থেকে, আর পঞ্চমী থাকবে 14 ফেব্রুয়ারি 2024 বুধবার বেলা 12টা পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 14 ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো। সেই দিনই পালন করা হবে বসন্ত পঞ্চমী। এই বছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত থাকবে 14 ফেব্রুয়ারি বুধবার সকাল 7:01 থেকে বেলা 12:35 পর্যন্ত। এই 5 ঘন্টা 35 মিনিট সময় বাগদেবীর আরাধনা করার জন্য সবচেয়ে উপযুক্ত। সরস্বতী পুজোয় এই বছর পড়েছে রবিযোগ ও রেবতী নক্ষত্র। সরস্বতী পুজোর দিন সকাল 10:43 থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত রবিযোগ থাকবে, আর সেদিন সারাদিন থাকবে রেবতী নক্ষত্র। এরপর আসবে অশ্বিনী নক্ষত্র। এই রবিযোগ আর রেবতী নক্ষত্রের শুভ যোগাযোগে এদিন যে কোনো শুভ কাজ করার জন্য উপযুক্ত দিন। এরই সঙ্গে এই বছর সরস্বতী পুজোয় থাকবে শিববাস। সকাল থেকে বেলা 12:09 পর্যন্ত চলবে কৈলাসের শিববাস। তারপর শিববাস হবে নন্দীতে। এর ফলে সরস্বতী পূজার দিন মহাদেবের রুদ্রাভিষেক করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হবে। এবার জানব দেবী সরস্বতীর উৎপত্তির কাহিনী। পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী ব্রহ্মা যখন জগৎ সংসার রচনা করেন তখন তিনি বিষ্ণুর আদেশে মনুষ্যজনী ও অন্যান্য জীব রচনা করেছিলেন মাত্র। কিন্তু তা সত্ত্বেও চারপাশে এক নিস্তব্ধতা ছিল। তা দেখে নিজের রচনায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি ব্রহ্মা। স্বরবাণীর প্রয়োজন অনুভূত হতে থাকে। এরপরই বিষ্ণুর কৃপায় ব্রহ্মা নিজের কমণ্ডল থেকে জল নিয়ে পৃথিবীতে ছিটিয়ে দেন। এই জলকণা মর্তের ভূমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক কম্পন সৃষ্টি হয়। দেখতে দেখতে উৎপত্তি ঘটে এক স্ত্রীরূপী অদ্ভুত শক্তির। সেই নারী শক্তির 4 হাত, তার এক হাতে বীণা, অন্য বড় মুদ্রায়, এছাড়াও আরও 2 হাতের মধ্যে একটিতে বেদপুস্তক ও অপরটিতে স্ফটিকমালা। রাজহংস তার বাহন, পদ্মে আসীন ছিলেন তিনি। এরপর ব্রহ্মা সেই স্ত্রী শক্তির কাছে বীণা বাজানোর অনুরোধ করেন। বীণার মধুর স্বরে সংসারের সমস্ত জীবজন্তুর মধ্যে বাণীর সঞ্চার হয়। স্তব্ধ জলাধারায় কোলাহল শুরু হয়। আকাশে বয়ে চলা বাতাসেও শব্দ শোনা যেতে শুরু করে। এই শক্তির উৎপত্তির পরই জগৎ সংসারে বাণীর সঞ্চার হয়। সেই স্ত্রী শক্তিকে সরস্বতী নাম দেন ব্রহ্মা। বিদ্যা ও বুদ্ধি প্রদান করেন তিনি। শাস্ত্রমতে সরস্বতী থেকে সঙ্গীতের উৎপত্তি, তাই তাকে সঙ্গীতের দেবীও বলা হয়। শাস্ত্রমতে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর উৎপত্তি। এ কারণে প্রতি বছর এই তিথিতে দেবীর আরাধনা করা হয়। এছাড়াও সরস্বতী পূজার কারণ সম্পর্কে পুরাণে আরও এক কাহিনীর উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী কৃষ্ণদেবী সরস্বতীর প্রতি মুগ্ধ হয়েছিলেন। তারপরে তিনি আশীর্বাদ দেন যে যারা বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করবেন তারা বিদ্যা ও শিল্পে নিপুণ হয়ে উঠবেন। মনে করা হয় যে এই কারণেই প্রতি বছর বসন্ত পঞ্চমী তিথিতে ব্রহ্মবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা করা হয়। এবার জানব সরস্বতী পূজার পরদিন শীতল ষষ্ঠী কেন পালন করা হয়। সরস্বতী পুজোর মতোই বাংলার মায়েদের মধ্যে এই শীতল ষষ্ঠী খুবই জাগ্রত। এই দিন সন্তানের মঙ্গল কামনায় ব্রত করেন মায়েরা। তাছাড়াও সরস্বতী পূজার রাতে যে গোটা সেদ্ধ হয় তারও নিবিড় যোগ রয়েছে
শীতল ষষ্ঠীর সঙ্গে। শীতল ষষ্ঠীর শুভ দিনে বাড়ির সব মহিলারা সন্তানকে কোলে নিয়ে একসঙ্গে ব্রতকথা শোনেন। ব্রত পালনের পর হলুদ আর দইয়ের ফোঁটা পরিয়ে দেন একে অপরের কপালে। এরপর দুপুরে গোটা সেদ্ধ এবং কুলের অমল খাওয়া হয়। বাংলায় শীতল ষষ্ঠীর গুরুত্ব রয়েছে। কোথায় রয়েছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে শীতল ষষ্ঠীও রয়েছে। বসন্ত পঞ্চমীর ঠিক পরের দিন এই শীতল ষষ্ঠী পালিত হয়। এই শীতল ষষ্ঠীর দিন গোটা সেদ্ধ খাওয়ার চল রয়েছে। শীতল ষষ্ঠীর দিন বাড়িতে উনুন জ্বালাতে নেই। এদিন শিলনোড়াও ব্যবহার করতে নেই। হেসেলের যাবতীয় উপাদানকে বিশ্রাম দিতে হয় এদিন। এই কারণে বসন্ত পঞ্চমীর দিন রাতে গোটা সেদ্ধ এবং কুলের আচার রান্না করা হয়। যেহেতু এই মরশুমে নতুন আনাজ ওঠে, তাই সেগুলি দিয়েই এই রান্না করতে হয়। 6 ধরনের আনাজ ব্যবহার করা হয় গোটা সেদ্ধ তৈরি করতে। কোনো আনাজ কাটা যাবে না, গোটা অবস্থাতেই ব্যবহার করতে হবে। এটাই গোটা সেদ্ধর বিশেষত্ব। আলু, রাঙা আলু, বেগুন, মুগ কড়াই, শিম, কড়াইশুঁটি, শীষ পালং ব্যবহার করে গোটা সেদ্ধ রান্না করা হয়। মশলা বলতে শুধু আদা বাটা, নুন, হলুদ আর লঙ্কা দেওয়া হয়। যারা শীতল ষষ্ঠী ব্রত পালন করেন তার সরস্বতী পুজোর পরদিন বাড়ির হেসেলে কোনো রান্না করা হয় না। সরস্বতী পূজার দিন রাতে সব রান্না করে রাখতে হয়। শীতল ষষ্ঠীর দিন ব্রত পালনের পর ঠান্ডা খাবার খেতে হয়। এদিন বাড়িতে আগুন জ্বালানো যায় না, গরম কোনো খাবার খাওয়া যায় না শীতল ষষ্ঠীর দিন। এবং এই দিনে শিলনোড়ার পুজো করতে হয়। ফুল প্রসাদ দিয়ে আপনিও শিলনোড়ার পুজো করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।